চমৎকার একটি প্ল্যান গ্রহণ করেছেন আগামী 2রা জুলাই থেকে নূর সায়েন্স একাডেমির তত্ত্বাবধানে অ্যারাবিক স্পিকিং কোর্স শুরু করতে যাচ্ছে। আসলে দিনে খেদমত করতে পারা, দিনের কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারা, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনার দীর্ঘদিনের যে দিনী খেদমত এ সম্পর্কে জানতে চাচ্ছিলাম। বিশেষ করে দাওরাতুল হাদিস শেষ করার পরে আপনি যে দীর্ঘদিন যে দিনী খেদমতের জার্নিটা শুরু করছেন, আলহামদুলিল্লাহ, এই জার্নিটা মূলত কখন থেকে কিভাবে শুরু করেছেন, যদি সংক্ষিপ্ত করে আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের স্বনামধন্য দ্বীনি মাদারিস জামিয়া দারুল মারিফাত ইসলামিয়া, যার প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা সুদ্দাক জৌক রাহিমাহুল্লাহ। উনি আমার সরাসরি শাইখুল হাদিস, আমাদের হাদিস পড়িয়েছেন বুখারী শরীফের। জামিয়া দারুল মারিফাত ইসলামিয়া থেকে আমি 2007 সালে দাওরায়ে হাদিস, 2008 সালে কুল্লিয়া রাবে তথা কুল্লিয়াতুল লুগাত আল আরবি ওয়া দারাসাত ইসলামিয়া আমি কমপ্লিট করার পরেই চট্টগ্রামের স্বনামধন্য দ্বীনি শিক্ষা নিকেতন, যিনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইরফান একাডেমিতে 8 সালে আমি আপনার শিক্ষকতা পেশা শুরু করেছি। আমি সহকারী শিক্ষক এবং সিনিয়র শিক্ষক সেখানে দায়িত্ব পালন করেছি আরবিকে। দারুল ইরফান একাডেমি থেকে আমি আমার একটি কোম্পানিতে আমি জব শুরু করেছি। এরপরে দীর্ঘ কিছুদিন সেখানে জব শেষ করার পরে আমি চট্টগ্রামের স্বনামধন্য একটি স্কুল, চট্টগ্রাম রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদগাঁও আবাসিকে বি ব্লক অবস্থিত, 14 নম্বর রোডে, আমি সেখানে সহকারী শিক্ষক হিসেবে ইসলামিক স্টাডিজ এর সহকারী শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছি। পরবর্তীতে 6 মাসের ব্যবধান আলহামদুলিল্লাহ আমি সিনিয়র শিক্ষক পদোন্নতি পেয়েছি। সেখান থেকে আমার যাত্রা শুরু হইল তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালিত প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ মাদ্রাসা, যেটা পরবর্তী কক্সবাজার শাখায় আমাকে সেখানে ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিল। আমি ঢাকায় দীর্ঘদিন কাজ করেছি ওখানে ফাউন্ডেশনে, ওনাদের বিভিন্ন শাখায়। 2015 সালে আমাকে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনে পরিচালিত তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা কক্সবাজার শাখায় আমি ভাইস প্রিন্সিপাল দায়িত্ব পালনের পাশাপাশি আমি বেশি দিন কাজ সেখানে অবশ্যই করার আমার সুযোগ হয়নি। আমি লোহাগাড়া আমিরাবাদে আইটি বেসড স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা 2015 সালের নভেম্বরে আমি প্রিন্সিপাল হিসেবে জয়েন করেছি। আলহামদুলিল্লাহ, আমার সেই যাত্রা তো আসলে অনেক বেশি লম্বা ছিল, প্রায় 8 বছর, দীর্ঘ 8টি বছর আলহামদুলিল্লাহ হাঁটাহাঁটি পা করে ফাতিমা জাহরা মাদ্রাসা দক্ষিণ চট্টগ্রামে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিল। আলহামদুলিল্লাহ, প্রচুর স্টুডেন্ট ছিল। আমি 23 সাল পর্যন্ত সেখানে কাজ করেছি। এরপরে চুনতি হাফেজিয়া 23 সালে আমি ফাতিমা জাহরা মাদ্রাসা থেকে রিজাইন করে চুনতি হাফেজিয়া দাখিল মাদ্রাসা আমি সেখানে মহাপরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলাম। পরবর্তীতে 2024 সালের নভেম্বরে চট্টগ্রামের আরেকটি স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান অ্যারাবিক লিডারশিপ মাদ্রাসায়, এটাও চাঁদগাঁও আবাসিক ব্লকে 3 নম্বর রোডে অবস্থিত, অ্যারাবিক লিডারশিপ মাদ্রাসায় আমি প্রিন্সিপাল হিসেবে সেখানে ফাতিমা জাহরা মাদ্রাসায় কিন্তু আমি 2015 সালে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছি। এটা মাত্র একটা সাইনবোর্ড পেয়েছিলাম মাত্র। দীর্ঘ 8 বছর এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সবাই ফাতিমা জাহরা সম্পর্কে যারা জানে সবাই কিন্তু ভালোভাবে মানে জানে ফাতিমা জাহরার কি পরিধি, কতটুকু পরিধি ছিল, ইব্রাহিম সিদ্দিকী সেখানে কি কাজ করেছে। 2024 সালের নভেম্বরে আমি অ্যারাবিক লিডারশিপ মাদ্রাসায় প্রিন্সিপাল হিসেবে আমি জয়েন করেছি। সেখানে আমার প্রায় দীর্ঘ 17 মাস পর্যন্ত দায়িত্ব পালন করেই আমরা আল আমানা মডেল মাদ্রাসা বহদ্রাট কাঁচা বাজার সংলগ্ন নিউ চাঁদগাঁও আবাসিক সিডিএ নিউ চাঁদগাঁও আবাসিক সি ব্লক আবাসিক হিসেবে অনেকে আখ্যায়িত করে থাকে, সেখানে আমরা স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, যেটা আসলে আলহামদুলিল্লাহ অল্প সময়ের ব্যবধানে আমরা
অনেক স্টুডেন্ট সেখানে আমরা পেয়েছি। আল আমানা মডেল মাদ্রাসা আমরা বেশ কিছু লোক মিলে আমরা সেখানে প্রতিষ্ঠা করেছি। আলহামদুলিল্লাহ সেখানেও প্রিন্সিপালের দায়িত্বে আছি। তো এই দীর্ঘ কর্মযজ্ঞের মধ্যে আলহামদুলিল্লাহ রবের দরবার কাইম অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহারব্বুল আলামিন এই দ্বীনের খেদমাতের জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আসলে দিনে খেদমত করতে পারা, দিনের কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারা, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যে প্রত্যেক ব্যক্তিকে যেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার জন্য ওই কাজটি সহজ করে দেন। যখন কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি খাদিম হিসেবে কাজ করার তৌফিক দেন, নিশ্চিত হবে রব্বুল আলামিন তাকে ওই কাজের জন্য সৃষ্টি করেছেন। কত মানুষ আছেন যে তারা দাওরাতুল হাদিস শেষ করার পরে এই দ্বীনি খেদমতে আসার তৌফিক আর হয়নি। অনেক ভালো স্টুডেন্টও আমরা দেখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে দিয়ে দ্বীনের খেদমত গুলো কবুল করেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা দরকার যে রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি খেদমতের জন্য কবুল করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসলে আমার কাছে একটা কিউরিসিটি, সেটা হচ্ছে যে আপনার দীর্ঘ যে জার্নি 2008 সাল থেকে 26 সাল পর্যন্ত প্রায় 17 প্রায় 19টি বছর কাছাকাছি। 19টি বছরের কাছাকাছি যে দীর্ঘ যে জার্নি, এই জার্নির মধ্যে পুরোটাই তো আপনি মাদ্রাসা শারঈয়া দ্বীনি মাদ্রাসাগুলোতে কাজ করেছেন। দ্বীনি মাদ্রাসাগুলোতে মূলত খেদমাতুল কোরআন, ফাহমুস সুন্নাহ নবওয়িয়া, এটা নিয়ে কাজ করা হয়, বাচ্চাদেরকে এগুলো শেখানো হয়। তো এই জার্নির মধ্যে যদি আমি আরবি শিখার একটা সাইড নিয়ে কথা বলি, যে স্পোকেন আরবিক, বাচ্চারা মাদ্রাসাগুলোতে যে পরিমাণ স্পোকেন আরবিক শিখার কথা ছিল, আপনার এই জার্নির মধ্যে আপনি কি মনে করেন যে তারা সে পরিমাণ স্পোকেন আরবিক শিখেছে কিংবা শিখতে পেরেছে? সেই প্রশ্নের আনসার যদি একেবারে মোদ্দা কথা যদি বলতে চাই, তাহলে আমরা একে সংক্ষেপে বলতে পারি, মূলত মুমারাসাতুল লুগাতিল আরাবিয়্যা, যে কথাগুলো আমরা স্বাভাবিকভাবে মায়ের কোলে আমরা শিখি, অর্থাৎ ছোটকাল থেকেই আমরা যে মাতৃভাষা বাংলা, এতে কেউ শিখিয়ে দেয়নি, যে শুনতে শুনতে শিখিয়ে ফেললাম। ঠিক সেম ফরেন ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক বলি, ইংলিশ বলি, যে ভাষায় বলি না কেন, এটার জন্য একটা পরিবেশ দরকার আছে। আমাদের দেশে কিতাবের পড়ার কোনো অভাব নেই। মানে সাহিত্য ভাষা আরবিক লুগাতুল আরবিয়া শেখার জন্য আমরা অনেকগুলো গাদা গাদা বই পড়ে ফেলছি, কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের সেই পরিবেশটা না থাকার কারণেই মূলত আসলে মুমারাসাতুল লুগাতিল আরবিয়া, যেটাকে আমরা মূল টপিকস হিসেবে মনে করি, মানে একটা মুমারাসা পরিবেশ পাওয়া। আমার বাচ্চাটা আরেকজনের সাথে, আর আমার স্টুডেন্টটা আরেকজনের সাথে কথা বলার জন্য সে পরিবেশটা পেতে হবে প্রথমত। আচ্ছা, এই জন্য কি তুরুকুত তাদরিস যেটা আছে, জি, এটা কোনো কারণ থাকতে বলে মনে করেন আপনি? তুরুকুত তাদরিসের ক্ষেত্রে যদি আমরা এটাই একেবারে বাউন্ডিং করে দিই যে না, আমার এই পরিবেশে যে স্টুডেন্ট পড়াশোনা করবে, আমার যে মাদারেসটা হবে, যেমন আরনুর সায়েন্স একাডেমি, আমরা যে নূর সায়েন্স একাডেমি আজকে স্টুডিওতে আছি, যদি দেখা যায় আমাদের এখানে আরবিকে পড়াশোনা করছে, তাকে আরবি বলতে হবে, আর ইংরেজি পড়ছে তাকে আর ইংরেজি ভাষায় যে বইটা পড়া হচ্ছে এই ইংরেজি ভাষাতেই উপস্থাপনটা করবে, ব্যাখ্যা করা হবে। আর আরবি যে বইটা পড়া হচ্ছে, অর্থাৎ তুরুকুত তাদরিসের মধ্যে একটা আল খাতা আল ওয়াদিহ ফি তুরুকুত তাদরিস, এটা একটা কারণ হতে পারে যে ক্লাসগুলোতে মূলত আলকা দুরুস বিল লুগাতিল আরবিয়া হচ্ছে না। ধরেন নাহউর একটা কিতাব মাদ্রাসায় পড়ানো হচ্ছে, ওই নাহউর কিতাবটিকে উর্দু কিংবা বাংলায় পড়ানো হচ্ছে। ফলে একটা ভাষাকে আয়ত্ত করার জন্য ইন্টারন্যাশনাল যে গবেষণা বলছে যে 4টা স্কিলে তাকে সমানভাবে ডেভেলপ করতে হবে। তো একটা বাচ্চা যদি সারা দিনে সে কয়েকটা সেন্টেন্স তার শিক্ষকদের কাছে, তার ফ্রেন্ডদের কাছে না শুনে, তাহলে তার স্পিকিং তো
তো অনেক দূরের কথা, হ্যাঁ, হ্যাঁ, তার লিসনিংটা কোত্থেকে আসবে? জি জি কারণ অবশ্যই অবশ্যই। স্পিকিংটা আসে তো লিসনিং এর পরে। জি একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন সে মায়ের কাছে, বাবার কাছে হুম। ছোট্ট ছোট্ট শব্দগুলো শুনতে থাকে, হুম, বাবা বাবা, মা জি মা শুনতে থাকে, অর্থাৎ শুনতে শুনতে সে কি করে, শব্দগুলো মুখস্থ করে। জি তাহলে আগে তাকে প্রচুর পরিমাণ শুনতে হবে, হুম দেন ওই শুনতে শুনতে মুখস্থ করে সে বলা শুরু করবে। এখন যদি একজন শিক্ষক ক্লাসরুমের মধ্যে আরবিতে কথা না বলে অনুবাদ হ্যাঁ, করে, হুম। তাহলে আসলেই তো খুবই ডিফিকাল্ট যে স্টুডেন্টরা, তাহলে বলে যে তারা আরবিতে কথা শিখবে। তাহলে আপনি এই যে এটাই মনে করেন যে স্পোকেন অ্যারাবিককে বাচ্চারা দক্ষ না হওয়ার পেছনে মৌলিক একটি কারণ, অনেকগুলো কারণ থাকতে পারে, হুম, হুম, হুম। তার মধ্যে মৌলিক একটি কারণ হলো যে আলকা আদম আলকা দুরুস বিল লুগাতিল আরবিয়্যা, আরবি, হ্যাঁ। অর্থাৎ আরবিতে আমাদের লেকচার গুলো হচ্ছে না। এই যে একটা প্রবলেম, এই প্রবলেম থেকে বেরিয়ে আসা সলিউশনটা কি হতে পারে? এজ এ প্রিন্সিপাল হিসেবে আপনি কি মনে করেন? প্রশ্ন চমৎকার কিন্তু অনেক কঠিন, অ্যান্সার অনেক কঠিন। অ্যান্সার কিন্তু অনেক কঠিন। হুম। কারণ আমাদের পথশালা, যদিও বা বলি আমরা পথশালা শুরু করেছি সেই শিক্ষকতা পেশা, মানে প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব, কিন্তু আমাদের চাইতে আরো অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তো এই জমিনে আছে। তো আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে যতটুকু আমি বলতে পারি, এটার জন্য আমাদের প্রথমত তাদরিবুল মুআল্লিমিন এটা অবশ্যই দরকার। প্রথম প্রায়োরিটি আমাদেরকে দিতে হবে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। শিক্ষকদেরকে স্পিকিং অ্যারাবিকে ডেভেলপ করার জন্য তাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের ট্রেন আপ করতে হবে। পাশাপাশি আমাদের যে পরিবেশ আমরা ছাত্রটা বেড়ে উঠবে, যেখানে পড়াশোনা করবে, মুমারাসাতুল লুগাতিল আরবিয়্যা, ওটাকে আলবিয়া আল আরবিয়া বানাই। আরবিয়া বানাইতে হবে। মানে পুরোটা একটা আরবি পরিবেশ। মানে আমি হাঁটা চলার পথে, মানে যেটাই আমি দেখি না কেন কোনো শব্দ, হ্যাঁ, আমরা প্রত্যেকটা শব্দকে আমরা মানে সম্মান করি, জি। কিন্তু আমি যেহেতু আরবিকে দুর্বল, আরবিক শেখার জন্য আমাকে প্রথমত আরবিয়া করতে হবে। অর্থাৎ একটা ক্যাম্পাসের চতুর পাশে জি এমন একটা বিয়া তৈরি করতে হবে, সাইনবোর্ড থেকে নিয়ে, হুম তারপরে আপনার ইভেন বিভিন্ন ক্লাসরুমের সামনে যে ক্লাসরুম লেখা থাকে, মুদিরের হোফাতুল মুদির, অর্থাৎ একটা স্টুডেন্ট যেদিকে তাকায় একটা হুম। ক্যাম্পাসের মধ্যে প্রতিটি মুহূর্তে তার সামনে যেন বেশি ওঠে কালিমাতুল আরবি, কালিমাতুল আরবি, এরকম একটা আরবিক বিয়া তৈরি করতে হবে। অবশ্যই। তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রবলেমের কথা জানলাম, অনেকগুলো সলিউশনের কথা জানলাম। এখন আসল কথায় আসি, যে স্টুডিওর সামনে বসে আমরা কথা বলছি আনমোর সায়েন্স একাডেমি। আনমোর সায়েন্স একাডেমির হাতে অ্যারাবিক স্পোকেন এই দক্ষ করার জন্য কোনো প্ল্যান আছে কিনা? অনেকগুলো প্ল্যান তো অবশ্যই আছে। তার মধ্যে চমৎকার একটি প্ল্যান গ্রহণ করেছেন আগামী 2রা জুলাই থেকে নূর সায়েন্স একাডেমির তত্ত্বাবধানে অ্যারাবিক স্পিকিং কোর্স শুরু করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 15 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। হয়তো আরো 5 জন শিক্ষার্থী আমরা নিয়ে 20 জন একটা কোটা করে আমাদের এই অ্যারাবিক স্পিকিং কোর্স পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, নূর সায়েন্স একাডেমি 6ষ্ঠ শ্রেণীর অ্যারাবিক যে সমস্ত সাবজেক্ট গুলো আছে এগুলোর পেছনে কিন্তু কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। আর নূর সায়েন্স একাডেমি এই জগতে অনেক দূর বাচ্চাদেরকে অ্যাডভান্স করার জন্য এবং উম্মার খেদমাতে নিজেকে নিয়োজিত করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আননুর সায়েন্স একাডেমির এই কার্যক্রম তথা আননুর ফাউন্ডেশনের যেই মূল মিশন গুলোর সাথে আননুর সায়েন্স একাডেমি যে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এগুলোর জন্য রবের দরবারে আমরা কারিগরকে ফরিয়াদ করছি, রব যেন আমাদের এই উম্মার খেদমাতে এই খেদমতগুলো কবুল করেন। আমিন। يا نبي الله يا رسول الله